জন্য আমার কতটা টেনশন, এর থেকে বেশি টেনশন হচ্ছে ওনার। আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর সাজলাম, দ্বিতীয়বার মা হওয়ার আগে শেষবারের মতো সাজলাম। তো আগামীকাল চলে যাব হসপিটালে, আর হসপিটালে যাওয়ার আগের দিন ভাবলাম যে একটু সাজি, নিজের মতো করে সাজি। আর দ্বিতীয়বার মা হওয়ার আগে শেষবারের মতো শেষ দিনে স্বামী, সন্তান এবং পরিবারের সাথে কিভাবে সময় কাটালাম এবং আবেগ ঘন কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি পুরো ভিডিওটা না টেনে দেখবেন। আজকে মিশারির স্কুলে যেতে 1 মিনিট কি 2 মিনিট লেট হয়েছে, তো দৌড়ের মধ্যে আজকে গাড়ি এসে পড়ছে, হর্ন বাজাইতেছে। আর কোন দিক দিয়ে জানি মক্তবের ছাত্রছাত্রীদের ডাকতেছে। মাত্র সময় হচ্ছে 7:42। তো বেশ কিছুদিন ধরে ইচ্ছে করছে সবজি খাই। আজকে ভাবলাম সবজির তরকারিটা রান্না করেই ফেলি। দেখতেই পাচ্ছেন অনেকগুলো সবজি একসাথে রেখেছি। ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি, পেঁপে, এখানেও ফুলকপি, তারপর রয়েছে গাজর, টমেটো, আলু, খিরাই, কাঁচামরিচ, সাথে ওই যে ধনেপাতা। এগুলো আমি একসাথে সব কাটবো, কেটে মুরগির মাংস দিয়ে, হাড় ছাড়া মুরগির মাংস দিয়ে সবজির তরকারি রান্না করব। তো চলুন কেটে কুটে রেডি করে নেই, তারপর রান্না শুরু করে দেই। শীতকালীন রোদ শরীরে লাগতে চায় না, তো আজকে কিন্তু দারুণ সুন্দর রোদ উঠেছে। তো আমি বেশ কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়েছি। তো মেশিনে কাপড় ধোয়ার ফলে কিন্তু একসাথে এতগুলো কাপড় ধুতে পেরেছি। হাতে হলে তো কখনোই ধুতে পারতাম না। তো বাড়িতে কাপড় চোপড় শুকানোর জায়গা নাই, একদম ফুল। বাড়ির আঙিনা সুন্দর করে পরিষ্কার করানো হয়েছে, এখন সুন্দর লাগতেছে। মানে এই দিনে বাড়িঘর কিন্তু একদম পরিষ্কার করে রাখলে অনেক সুন্দর লাগে, কারণ বৃষ্টি কম হয়। দেখেন বাড়িতে কাপড়ের অবস্থা। শীতকালীন রোদ কিন্তু বেশিক্ষণ থাকে না, এই 1টা 2টা বাজলেই রোদ পড়ে যায়। তো সকাল সকাল কাপড় ধুয়ে দিলে কিন্তু 12টা 1টার আগেই কাপড় সুন্দর শুকিয়ে যায়। তো এই হচ্ছে অবস্থা। রান্না বান্না করতে হবে, কারণ সময় হচ্ছে সকাল 11টা। সবজি কেটে ধুয়ে একদম রেডি করে রেখেছি। কি কি সবজি জানি দিয়েছি? ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি, গাজর, তারপর আলু, পেঁপে, আরও কি কি জানি মনে নেই। আর এদিকটায় পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা এগুলো কেটে নিয়েছি। এবং পেঁয়াজ দেখেন বড় বড় করে কেটে নিয়েছি সবজির সাইজে, যাতে করে পেঁয়াজগুলো আস্তে আস্তে থাকে। তো এখনই রান্না শুরু করে দিচ্ছি। ও মুরগির মাংস কিন্তু সাথে রয়েছে। যাই হোক, রান্না বান্না শুরু করে দিয়েছি। এই পাশটায় দেখুন বড় কড়াইতে রান্না বসিয়েছি। তো এর মধ্যে মুরগির মাংস আমি ভেজে নিয়েছি এবং পেঁয়াজও দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কাঁচা থাকা অবস্থায় কিন্তু আমি এর মধ্যে এই সবজিগুলো দিয়ে দিচ্ছি, মিক্সড সবজি। আর এর মধ্যে কিন্তু আদা, রসুন, টমেটো সস, তারপর গরম মশলা এগুলোও মাংসের মধ্যে দিয়ে তারপর কষানো হয়েছে। কালারফুল সবজি, দেখতে খুব ভালো লাগছে, লাল, সবুজ, সাদা। যদিও সাদা সবজির পরিমাণটা বেশি। মিষ্টি লাউ দিলে আরো ভালো হতো না, মিষ্টি লাউ ঘরে নাই, এই জন্য মিষ্টি লাউটা দিতে পারলাম না। বেগুন ছিল, আমি ভাবলাম যে বেগুন দিলে ভালো লাগবে না। তো সবগুলো সবজি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, এখন নাড়াচাড়া করছি। আর সবজি যেহেতু একটু সিদ্ধ হলেই ভাপ পেলেই কমে যাবে, তো এই জন্য কড়াই ভরা দেখা যাচ্ছে। একটু পরেই দেখবেন এগুলো কমে গেছে। তো আমি একটু উলট পালট করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। আর এই পাশটায় দেখুন টমেটো কিন্তু এখনো দেই নাই, কাঁচামরিচও দেই নাই, কারণ আমার শাশুড়ি আম্মা মরিচ খায় না, ওনার জন্য আলাদা রেখে তারপরে গিয়ে মরিচ দেব। যাই হোক, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর রান্নাটা কিন্তু আজকে আমি সকাল সকালই শেষ করছি। আর এদিক দিয়ে দল বেঁধে তেজপাতা বাছা হচ্ছে। আমার শাশুড়ি ওনার বাপের বাড়ি থেকে তেজপাতা ওয়ারিশ এনেছে। তো তেজপাতার ডাল কেটে নিয়ে আসছে আমার মামা শ্বশুরের গাছের ডাল।
এখন এটা এড়ানো হচ্ছে এবং রোদে শুকিয়ে কিন্তু এই তেজপাতা ব্যবহার করা হবে। খেলিস না ফিরে দেখা এলে খেলার জন্য অলরেডি কিন্তু এই যে এক বালতি ভইরা গেছে তেজপাতা। না শুধু এক বালতি এক পলি। আচ্ছা আচ্ছা, ওইদিকে এক পলিথিনও অনেকগুলা হয়েছে। দুইয়ের রোদে দিতে হইব। আচ্ছা ময়লা আছে। আমি তেজপাতা ব্যবহার করলে শুকনা তেজপাতা ধুইয়া তারপরে তরকারি দিই। আমি শুকনো তেজপাতা কিনে এনে ধুইয়া রোদ দিই। রোদ দিয়ে পলির মধ্যে দিই। দেখেন অনেকগুলা তেজপাতা হয়েছে, যে এইখানে আছে, তারপরে এই যে বালতিতে, এই যে পলিথিনে অনেকগুলা, 3-4টা ডাল আনছে, পাতা হয়েছে অনেকগুলা। তো রান্না কিন্তু এরই মধ্যে অনেক দূর এগিয়েছে। চলুন দেখি রান্নার কি অবস্থা। এদিক দিয়ে কিন্তু ভাতের বলক এসে গেছে। চিকন চালের ভাত হতে বেশি সময় লাগে না, বলক আসলেই ভাত রান্না হয়ে যায়। আর এদিকটায় কি অবস্থা, একদম সাদা ধপধপে। তো একটু আগে আমি টমেটো দিয়েছি, টমেটো একদম গলে গেছে। মুরগির বুকের মাংস সেমাই খাওয়া। তো দেখতেই পাচ্ছেন একদম সবজি কিন্তু কমে গেছে। এটা কিন্তু কড়াই ভরা ছিল। ধনেপাতা দিয়েছি কেন জানেন? কালারের জন্য না, গ্রানের জন্য। সবজির তরকারির মধ্যে ধনেপাতা না দিলে কি স্বাদ লাগে? তো এই যে তেজপাতার মধ্যে দেখেন ময়লা আছে, এগুলা ধুয়ে তারপর কিন্তু রোদে দিতে হবে। তো পাতা আনা হয়েছে আমার ননদের বাড়িতে পাঠানোর জন্য, এখান থেকে আমরা কিছু রাখছি। আর এই যে দেখেন খেজুর পাতা, অনেক দিন পরে খেজুর পাতার পাটি দেখছি না, আপনারাও নিশ্চয়ই দেখছেন। তো আমার দাদি যেই সুন্দর করে খেজুর পাতার পাটি বানাইতো এখনো আছে ঘরে। আমার মাও কিন্তু খেজুর পাতার পাটি বানাইতে পারে। তো পাতারও পাবে কিন্তু এখন আর বানায় না। আর এখন যেহেতু আধুনিক যুগ, কত কিছু বেরোইছে, এই পাটির কিন্তু প্রয়োজনও পড়ে না। তবে ঐতিহ্য ধরে রাখতে কিন্তু এগুলা লাগে। আমি ছোটবেলা কি করতাম জানেন, যে একটা পাড়ের সাথে আরেকটা পাড় জোড়া লাগাইতাম। এই যে ফুল দেখছেন, ফুল এগুলা বললে কলসি ভরা, একবার এটার মধ্যে দিতাম, একবার এটার মধ্যে, একবার এটার মধ্যে, একবার এটার মধ্যে, এভাবে দিয়ে মানে খেজুর পাতা দিয়েই কিন্তু এগুলা করে, একটার সাথে একটা জোড়া দেয় পার্ট বাই পার্ট। তো যেহেতু শুষ্ক মৌসুম, পাতার মধ্যে প্রচুর ময়লা, এজন্য ধুয়ে রোদে দেওয়া হচ্ছে। আর পাতার ডাল আনা হয়েছে অনেকগুলা, আর পাতা হয়েছে অনেকগুলা। এগুলো আমার ননদের বাড়িতে পাঠানো হবে। তো মানুষ দিয়ে বাঁচানো হয়েছে, তাড়াতাড়ি বাসা হয়ে গেছে। তো কিছু পাতা আমি রাখছি, আর বাকিগুলো পাঠানো হবে এখন। তো দর্শক বন্ধুরা, শেষ পর্যন্ত আমার রান্না হলো। এগুলো হচ্ছে ঝাল ঝাল সবজির তরকারি। আর এই পাশটাই হচ্ছে মিশারির দাদুর জন্য ঝাল ছাড়া সবজির তরকারি। যদিও একসাথে রান্না করেছি, পরে আমি নামিয়ে এরপর কাঁচামরিচ দিয়েছি। তো দারুণ সুন্দর গ্রান বের হয়েছে। আপনারা তো গ্রান পাচ্ছেন না, আমি পাচ্ছি। মুরগির মাংস দিয়ে রান্না করে ফেলেছি। এটা কিন্তু ভাত দিয়েই খাবো, আবার ভাববেন না পোলাও দিয়ে খাবো। এখানে মাটির মধ্যে লেত্তরটা বসছে। এই যে পাতা দেখেন, তেজপাতা এমন কোনো জিনিস নাই যে লাগে না। মাংস থেকে শুরু করে সেমাই না, শুধু ভর্তা বানাতে লাগে না তেজপাতা। মাংস রান্না করতে, সেমাই রান্না করতে, পিঠা রান্না করতে, সব জায়গার মধ্যে তেজপাতা লাগে, এমনকি নাড়ু বানাতেও লাগে। তো তেজপাতাটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয়। একটা গাছ লাগাইলে দেখা যায় অনেক উপকার, নিজে তো খাওয়া যায়ই, সাথে আত্মীয় স্বজনকেও বিলানো যায়। তো আমার মামা শ্বশুরের বাড়িতে 3-4টা এই গাছ, তেজপাতা গাছ। তো সবসময় আমরা ওইখান থেকে তেজপাতা না খাই, এবং আত্মীয় স্বজন যারা আছে তারা ওইখান থেকে নেয়। তো এই যে আমার ননদের জন্য যেগুলো পাঠাবে ওগুলো ধুয়ে রোদে দেওয়া হয়েছে। ও লোক পাঠাই দিব, ওর কাছে দিয়ে দেওয়া হইবে। আর ওই যে আমাদেরটা টিনের চালে রোদে দেওয়া হয়েছে। তো মিশারি এই মাত্র স্কুল থেকে ফিরেছে। আর আসার সময় কি নিয়ে এসেছো এটা হাতে করে?
তো মিশারির বাবা আজকে গিয়েছিল মিশারিকে স্কুল থেকে আনার জন্য, আজকে গাড়িতে আসে নাই। দেখি কেমন জুতা নিয়ে আসছো। তো আমার ছেলের জুতা 3 মাসও পরতে পারে না, ছোট হয়ে যায়। এবার বলছি এক সাইজ বড় আনতে। ওয়াও, কেয়ার্স নাইস শুজ। দেখি, ওয়াও, পছন্দ হয়েছে তোমার? এখন এগুলা পইরা দৌড়াইবার খেলবা স্কুলে। ঢিলাই ভালো, নয়তো পড়তে পারে না, ছোট হয়ে যায়। তো এই যে আমার হাতে রয়েছে ভাত আর সেই মিক্সড সবজি চিকেন দিয়ে রান্না করেছি। কে খাবে? এই যে আমার মিশারি খাবে। নিজের হাতে খাবে না মা খাইয়ে দিবে? মা খাইয়ে দিবে। মিশারির কিন্তু আবার গাজর খুব পছন্দ, তো গাজরটা খেতে মনে হয় সে বেশি পছন্দ করতেছে। একটু ঝাল ঝাল না বাবা? বাবা কেমন হয়েছে সেটা বলো। সুস্বাদু। যাই হোক, ছেলেকে খাওয়াবো আর আমি কিন্তু অলরেডি খেয়ে ফেলেছি। তো আমরা কেউই কিন্তু রিল্যাক্স মুডে নেই, তাছাড়া নানান ধরনের চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরছে। আর একটু সময় বের করে এখন একটু সাজলাম। তো কেমন লাগছে সাজগোজ? আগামীকাল থেকে হসপিটালে ভর্তি, বেডের মধ্যে শোয়া, অপারেশন, ইনজেকশন, কত কিছু। কোথায় তুমি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর স্যার? আমাকে কেমন লাগতেছে? সুন্দর। সুন্দর, পরীর মতো লাগতেছে। আজকের দিনে, আজকে না, আগামীকাল আমি তোমাকে সুখবর না, পরের দিন সুখবর দিব। তো তুমি আমাকে ফুল দিলা কেন? তুমি তো আমার জন্য স্বর্ণের গহনা আনতে পারতা, হীরার গহনা আনতে পারতা। স্বর্ণের গহনা? তুমি বিদেশ থেকে আসছো, তুমি আমার জন্য কি আনছো? স্বর্ণের গহনা। ও, তুমি আমার হাত ভরা গহনা দেখা এখন আর আমার গহনার প্রয়োজন নাই, কারণ উনি মাথা থেকে পা পর্যন্ত এত গহনা দিছে, বলতেছে যে যেগুলা দিছি ওইগুলাই পরে নাও, এখন আর গহনার প্রয়োজন নাই। এখন গহনা আনবে কাদের জন্য? যারা নতুন আসবে দুনিয়াতে তাদের জন্য। তো ধরো, তুমি ধরে নাও আমি হসপিটালে যাইতেছি কিন্তু আর ফিরে আসলাম না, তখন কেমন হয়? ফিরে আসবে না কেন? তুমি আমার জন্য দোয়া করো। অবশ্যই। তো উনি ছুটি কাটিয়ে বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়ার পরে এমন কোনো ওয়াক্ত বাদ নাই যে মসজিদে গিয়ে নামাজ পড়ে নাই। আগে রুমে নামাজ পড়তো, কিন্তু এবার থেকে উনি মসজিদে গিয়ে নামাজ পড়ে, মানে ফজর থেকে ঈশা পর্যন্ত মসজিদে গিয়ে নামাজ পড়ে, এবং বাংলাদেশে আসার পরও প্রতি ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ে। মানে আমার জন্য আমার কতটা টেনশন, এর থেকে বেশি টেনশন হচ্ছে ওনার, যে আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং যে দুনিয়াতে আসছে সেও যেন সুস্থ থাকে। আমি যেন আবার তোমাদের মাঝে ফিরে আসতে পারি ইনশাআল্লাহ। আমাদের গ্রামের বাড়িটাতে অনেকগুলো ঘর, অনেকগুলো রুম থাকলেও থাকার মানুষ নাই। আর সেই বাড়িতে থাকার জন্য নতুন মানুষ আসছে, আর এজন্য মিশারির একটু মন খারাপ। সে ভাবছে তার ঘর দখল করার মানুষ আসছে, তার বিছানা দখল করার মানুষ আসছে, বিশেষ করে তার মা বাবার আদর সেটাও বুঝি ভাগাভাগি হয়ে যাবে। তো আজকে হচ্ছে মিশারির তার মা বাবার সাথে এই ঘরে একা একা শেষ রাত। আবার যখন সুস্থভাবে এই বাড়িতে এই ঘরে ফিরে আসব, তখন হয়তোবা মিশারির সাথে আরও একজন ভাগিদার থাকবে। মিশারি তো শুধু কান্নাই করতেছে। বেশি টেনশন মিশারি। মিশারি কান্না করতেছে। মিশারির মা হসপিটালে চলে যাইব। মিশারি কি করব? বাবা গো, তুমি কি মার সাথে হসপিটালে যাবে?
যাবে তুমি? মাকে ছাড়া তুমি থাকতে পারবা না? না। আল্লাহ গো, আমারও তো তোমার জন্য বুকটা ফাইটা যেতেছে বাবা। তো মিশারির ভাই বোন আসবে, তার আদর কমে যাবে, শুধু এজন্য যে তার মন খারাপ তা কিন্তু না। তার মা হসপিটালে চলে যাবে, তার মা ব্যথা পাবে, অপারেশন করবে, সে একা হয়ে যাবে, এজন্যও কিন্তু তার মন খারাপ। তো আমার ছেলেটা কিন্তু গতকাল থেকে অসুস্থ, তার শরীরে জ্বর এবং টনসিল বেড়েছে। তো খুব টেনশন হচ্ছে আমার এজন্য। তো ছেলেটার চোখে মুখের দিকে তাকানো যায় না, কেমন একটা মায়া লাগছে দেখে। আর এখন সময় রাত 10টা, চোখে ঘুম নাই, শুধু টেনশন। সামনের এই কঠিন দিনগুলো আমি কিভাবে পার করব। আর আজকের রাতটা কিন্তু খুবই সুন্দর। দেখুন আকাশে চাঁদ, পূর্ণিমার চাঁদ উঠেছে, আর সেই আলোয় চারদিক ঝলমল করছে। আর এই চাঁদটা কি আমার জন্য উঠেছে? আল্লাহ কি আমার কুল জুড়ে এই চাঁদের মতো ফুটফুটে সন্তান দান করবেন? কি জানি, আল্লাহই ভালো জানেন। আমি শুধু আল্লাহর কাছে একটাই দোয়া করব, হে আল্লাহ, তুমি যেমন অন্ধকারের মধ্যে এই চাঁদের আলো দিয়েছ, তুমি ঠিক আমার জীবনেও আমার কঠিন দিনগুলো পার করে ভালোই ভালোই পার করে চাঁদের দেখা দিও। আমার কুলে ফুটফুটে একটা চাঁদ দিও, যে চাঁদের আলোয় আমার সারাটা জীবন ঝলমল করবে। তো আগামীকাল তো আমরা হসপিটাল চলে যেতেছি। ইনশাআল্লাহ। কয়টার সময় যাইবা? বিকালে। বিকালের দিকে রওনা দিব, রাতে ভর্তি হব এবং কতদিন জানি থাকবো? বলতে পারি না, যাওয়া যাক, আগে দেখা যাক, 3-4 দিন যাওয়া লাগে। আচ্ছা, তুমি কি কোনো কারণে চিন্তিত? আমাকে নিয়ে কি তোমার একটু ভয় করতেছে না? টেনশনের কিছু নেই, ইনশাআল্লাহ সবকিছু ঠিক হবে। যখন তোমার মিশারি দুনিয়াতে আসে তখন তো তুমি ছিলা না এই পরিস্থিতি। তখন টেনশন বেশি করছি। তখন এই পরিস্থিতি কিন্তু তুমি কখনোই ফেস করো নাই, যে সরাসরি সরাসরি আমার কষ্ট তুমি দেখবা, তুমি হসপিটালে থাকবা, সন্তান দুনিয়াতে আসার পর প্রথম কোলে নিবা, তারপরে যে একটা মানসিক প্রেশার হসপিটালে থাকা অবস্থায়, ওইটা তুমি ফিল করো না। ওইটা তুমি ফিল করলো, ওইটা তুমি নিজের চোখে দেখো না, এবার ফার্স্ট টাইম দেখতেছো। তো তোমার অনুভূতি আসলে কি, এগুলা কি তুমি ভাবো নাই যে ওইখানে কি কি হবে, কেমন হবে? কালকে চিন্তা ঢুকতে পারে, আজকে নাই, এখনো পর্যন্ত চিন্তা নেই। মিশারির সময় বিদেশ থেকে শুধু ভাবছে যে বাবু কখন দুনিয়াতে আসবে, মানে এর আগে পিছে যে কত কিছু হয় সেটা সে বুঝতে পারে নাই, এবার নিজের চোখে দেখবা। যাক, আল্লাহ তোমার এই সুযোগ দিচ্ছে, সুবিধা দিচ্ছে, জন্য তুমি যে কোনো পরিস্থিতিতে দেশে আসতে পারো, আমাদের পাশে থাকতে পারো, এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমরাও তোমার জন্য দোয়া করি তুমি সুস্থ থাকো এবং তুমি যেন এই পরিস্থিতি খুব সুন্দরভাবে মোকাবেলা করতে পারো। ইনশাআল্লাহ।